আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সাধারণ গণিতের 13 নম্বর অধ্যায় অর্থাৎ আমাদের অধ্যায়টির নাম হচ্ছে সসীম ধারা, এই অধ্যায়টি শুরু করব। তো এই অধ্যায়টি শুরু করার আগে আমরা এই অধ্যায় সম্পর্কে কিছু কথা বলে নিই যে এই অধ্যায়টা কেমন গুরুত্বপূর্ণ। আমরা যদি বলি যে এই অধ্যায়টা কেমন গুরুত্বপূর্ণ, যেমন বীজগণিতের মধ্যে 3 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়, এই দুটি অধ্যায় অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে মানে কোনো জায়গা থেকে প্রশ্ন যদি আসে তাহলে বলা যায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা হচ্ছে 95%। তাহলে এই দুটো অধ্যায় আমাদের অনেক ভালো করে পড়া থাকা লাগে, যাতে আমরা এখান থেকে 2 সেট সিকিউ, মানে আমাদের তো বীজগণিতের মধ্যে 4 সেটের মধ্যে 3 সেটের সিকিউ অ্যান্সার করা লাগে, যাতে আমরা আর কি এনশিওর করতে পারি সহজে বীজগণিতের অধ্যায়গুলো। এই অধ্যায়গুলো এনশিওর করতে পারলে আমাদের সিকিউতে মার্কগুলো অনেক সহজ হয়ে যায়। তো এরই মধ্যে আমরা 3 নম্বর অধ্যায় সুন্দরভাবেই কমপ্লিট করেছি। 3 নম্বর অধ্যায়ের জন্য যা যা দরকার ছিল সব কিছুই আমরা পড়েছি, অতিরিক্ত পড়েছি, মানে আমাদের মোর দ্যান এনাফ। এখন আমরা 13 নম্বর অধ্যায় নিয়ে কথা বলবো, এবং যেহেতু আমাদের এটা রিভিশন কোর্স, আমরা কি করব, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু পড়বো। আমি ধরেই নিয়েছি তুমি এর আগে এই অধ্যায়টা একবার পড়েছো, মানে এই অধ্যায় সম্পর্কে তোমার আইডিয়া আছে। তারপরে আমি সব কিছু একবার করে বলে যাব। আর যে ম্যাথগুলো গুরুত্বপূর্ণ সেই ম্যাথগুলো তো অবশ্যই যতটুকু প্রয়োজন, যতটুকু ভেঙে দেখানো যায় আমি সব কিছুই দেখাই দেবো। তো এই অধ্যায়টা এখন আসো, এই অধ্যায় নিয়ে আমরা কিছু কথা বলি। এই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের সসীম ধারা, যেটাকে আমরা বলি ফাইনাইট সিরিজ। ঠিক আছে, দেখো আমরা এখানে ফাইনাইট সিরিজ, এখন সসীম মানে কি, যে ধারাটা আসলে শেষ হয়ে যায়, আর যে ধারা শেষ হয় না তাকে আমরা বলি অসীম ধারা। তার মানে ধারা মেইনলি দুই ধরনের, এক হচ্ছে সসীম ধারা আর এক হচ্ছে অসীম ধারা। তা আপনি অসীম ধারা কোথায় পাবেন বলেন তো? অসীম ধারা, অসীম ধারা আপনি পাবেন হচ্ছে আপনার হায়ার ম্যাথে। আপনি হায়ার ম্যাথে গেলে দেখবেন ওখানে আপনার অসীম ধারা নামের একটা অধ্যায় আছে, মানে ওইখানে মানে ধারা যে ধারাগুলো নিয়ে আলোচনা করা হয় ওর ভিতরে অসীম ধারাও আপনি পাবেন। পেয়েছেন হায়ার ম্যাথের মধ্যে অসীম ধারা পড়েছেন? ঠিক আছে, তার মানে আপনি জানেন। তো আসেন এই অধ্যায়টা নিয়ে আমরা কথাবার্তা শুরু করি। তো এখন আমাদের প্রথমত যেহেতু আমরা ধারা নিয়ে কথাবার্তা বলবো, তাহলে আমাদের দেখা উচিত যে আসলে ধারাটা কিভাবে তৈরি হয়। কিছু পদ যুক্ত হয়ে 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 তো ধারা তৈরি হয়। এখন যে পদগুলো যুক্ত হয় সেই পদগুলোকে আমরা আসলে অনুক্রম বলি। তাহলে আসেন দেখি, প্রথমত আমাদের অনুক্রমের সংজ্ঞাটা জানা লাগবে। অনুক্রম কি? কতকগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয়। আমি কিন্তু এগুলো বই থেকে নিয়েছি, আপনার বইও দেখবেন এগুলো সুন্দরভাবে লেখা আছে। তো কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেক রাশি তার পূর্বের ও পরের পদের সাথে কীভাবে সম্পর্কিত তা জানা যায়। এইভাবে সাজানো রাশিগুলোকে আমরা অনুক্রম বলি। যেমন মনে করেন আমি একটা অনুক্রমের উদাহরণ এখানে সুন্দরভাবে লিখতে পারি। এক্সাম্পলের মধ্যে একটা অনুক্রমের উদাহরণ লিখলাম, মনে করেন আমি লিখলাম 2, 4। এই অনুক্রমের মধ্যে কিন্তু কোনো যোগ বিয়োগ চিহ্ন থাকে না, শুধুমাত্র পদগুলোই থাকে। 2, 4, 6, 8, 10, 12। আমি এই অনুক্রমে মনে করেন এই পদগুলো লিখলাম। এখন এই অনুক্রমের পদগুলোর মধ্যে সম্পর্ক কী রূপের একটু দেখেন তো। এই যে কোনো একটা পদ নেন, এখানে বলতেছে কি বলেন তো, কতগুলো রাশি একটি বিশেষ নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো হয় যে প্রত্যেকটি রাশি তার পূর্বের এবং পরের পদের সাথে, মনে করেন আমি এই রাশিটা নিয়ে কাজ করব। এখন দেখেন এই রাশিটা তার পূর্বের পদের সাথে কিভাবে সম্পর্কিত। এই রাশি থেকে 2 কমাইলে আমরা এই পূর্বের পদে যেতে পারি। আর এই রাশির সাথে এই রাশি কিভাবে সম্পর্কিত, এই রাশির সাথে 2 যোগ করলে পূর্বের পদে যেতে পারি। তার মানে কি, মানে 2 টাইপের কোনো একটা সম্পর্ক আছে, যদি 2 বাড়ায় অথবা 2 কমায় তাহলে আমরা পূর্বের অথবা পরের পদে যেতে পারি। যে কোনো পদের ক্ষেত্রেই দেখবেন এটা ঘটতেছে এই অনুক্রমের ক্ষেত্রে। এইভাবে সাজানো রাশিগুলোর সেটকে আমরা আসলে অনুক্রম বলে থাকি। তার মানে এটাকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, আমরা কীভাবে সেট আকারে প্রকাশ করি? সেকেন্ড ব্র্যাকেট দ্বারা সেট আকারে প্রকাশ করি। 2 নম্বর অধ্যায় শিখব। 2, 4, 6, 8, 10, 12। এই যে এটার নাম হচ্ছে আমাদের সেই কি বলেন তো, এটার নাম হচ্ছে আমাদের অনুক্রম। অনুক্রম চিনতে পেরেছেন? এখন দেখেন অনুক্রম সম্পর্কে এতটুকু ধারণা থাকলেই হবে। বইয়ে দেখবেন এই সম্পর্কে আরও বিস্তারিত কিছু লেখা আছে, আপনার যদি ইচ্ছা করে আপনি বই থেকে পড়ে নিন যে অনুক্রম মানে অনুক্রম গেল। এখন দেখেন আপনাকে কিছু কি এখান থেকেই আমরা এই অনুক্রমের সাধারণ পদ কিন্তু বের করে ফেলতে পারি। এই অনুক্রমের সাধারণ পদটা আপনি কীভাবে বের করতে পারেন দেখেন, প্রত্যেকটাই কী সংখ্যা বলেন তো? প্রত্যেকটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যাকে আপনি কী দ্বারা প্রকাশ করেন? 2n দ্বারা প্রকাশ করেন। আচ্ছা, এটাই হচ্ছে এই অনুক্রমের সাধারণ পদ। এটা হচ্ছে এই অনুক্রমের কি পদ? সাধারণ পদ। আমি লিখে দিই, এটা হচ্ছে এই অনুক্রমের হচ্ছে সাধারণ পদ। সাধারণ পদ। আচ্ছা, এই সাধারণ পদ এখানে n এর মান কত থেকে শুরু? দেখেন তো n এর মান আমাদের, n এর মান কত বসালে 2 পাওয়া যায়? 1 বসালে। তার মানে n এর মান 1 থেকে শুরু করে 2, 3 এভাবে কত পর্যন্ত গেছে? 6 পর্যন্ত গেছে, কারণ লাস্টের পদ হচ্ছে আমাদের 12।
এরকম আর কি। তো অনুক্রম সম্পর্কে দেখেন আমাদের কিছু কাজ দেওয়া ছিল, তো বলছে নিচের 6টি অনুক্রমে সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রমগুলো লিখো। তাহলে দেখেন আমি আপনাকে একটা করে দেখাই, তাহলে মনে করেন আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা 1 নম্বরটা করি, আসেন। 1 নম্বর কি বলতেছে? 1 নম্বর বলতেছে যে 1/n, এটা হচ্ছে আমাদের একটি অনুক্রমের সাধারণ পদ, সাধারণ পদ, সেটা কত আমাদের হচ্ছে 1/n। তাহলে এই অনুক্রমের প্রথম পদ কত হবে? আপনি যাই থাকুক আপনি 1 থেকে শুরু করবেন, মানে n এর মান প্রথমে 1 বসাবেন, তারপরে 2 বসাবেন, তারপর 3 বসাবেন, তারপর 4 বসাবেন, এভাবে চলবে। তো আসেন প্রথমত আমরা n এর মান বসাই। n এর মান যদি 1 বসাই, এই অনুক্রমের প্রথম পদ কত আসবে? 1/1। তারপরের পদ কত আসবে বলেন তো? n এর জায়গায় কত বসাবেন আপনি? n এর জায়গায় 2 বসাবেন, তাহলে 1/2। তারপরে n এর জায়গায় কত বসাবেন? 3 বসাবেন, তাহলে 1/3। তারপরে 1/4, এভাবে আসবে। কিছু বুঝতে পারছেন বলেন তো? আচ্ছা, তাহলে এইভাবে আসলে অনুক্রমটা পাওয়া যাবে। এভাবে আপনি বসাইতে থাকবেন, এইভাবে একটা অসীম ধারা পাবেন এখানে, মানে এটা অসীম অনুক্রম পাবেন, ঠিক আছে। আর অনুক্রম মানে কি? এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ঘিরে এটাকে একটা সেট আকারে প্রকাশ করতে হবে। মনে করেন আমরা ইউ দ্বারা প্রকাশ করলাম, তো আপনি পরেরগুলো পারবেন। এটা পরীক্ষায় কখনো আসে না, জাস্ট বইয়ে ছিল সেজন্য আমি দেখাই দিলাম। যেখানেই থাকুক n এর মান আপনি 1 থেকে বসানো শুরু করবেন, তারপরে ক্যালকুলেশন করবেন। এখানে পুরোটাই ক্যালকুলেশন করতে হবে আপনাকে। আমি আশা করি আপনি এগুলো পারবেন। পারবেন কি পারবেন না বলেন তো? আশা করি পারবেন। তো আসলে এবার আসেন আমরা ধারার মধ্যে ঢুকে যাই। ধারা কিভাবে পাবো? এই অনুক্রমের পদগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি, মানে এই অনুক্রমে আমাদের দেখেন এখানে অনুক্রমে আমাদের কিছু পদ আছে, এই পদগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি, এখান থেকে একটা ধারা পাওয়া যায়। সেজন্য দেখেন ধারার সঙ্গে কি লিখতেছে? কোনো অনুক্রমের পদগুলো পরপর যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলে একটি ধারা পাওয়া যায়। তার মানে দেখেন আমরা যদি একটা অনুক্রম এরকম নিই, মনে করেন লিখলাম আমরা 1 3 5 7 9, ঠিক আছে। এখন এই অনুক্রমের পদগুলোকে আমরা কি করব? যোগ চিহ্ন দ্বারা যুক্ত করব। যোগ চিহ্ন দ্বারা যদি যুক্ত করি এরকম পাবো না? 1 + 3 + 5 + 7 + 9। তো দেখেন কোন একটা অনুক্রম ছিল, সেই অনুক্রমের পদগুলোকে আমরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করলাম। তাহলে এবার আপনি বলেন, এটা আমাদের ছিল হচ্ছে অনুক্রম, আর অনুক্রম থেকে আমরা আসলাম কোথায়? আমরা আসলাম হচ্ছে ধারায়। তো ঠিক আছে, আমরা অনুক্রম থেকে ধারায় আসলাম। এখন ধারার বিভিন্ন প্রকারভেদ আছে। ধারাকে প্রকারভেদ কিভাবে করা হয় আসেন আমি আপনাকে লিখে দিই। এই ধারা, এই ধারাকে প্রথমত 2 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে আমাদের অসীম ধারা, আর এক হচ্ছে আমাদের সসীম ধারা। প্রথমত আসে সসীম ধারা, সসীম ধারা, তারপরে আসবে আমাদের অসীম ধারা, অসীম ধারা, ঠিক আছে। এই সসীম ধারাও আবার 2 ধরনের হয় নরমালি, তাছাড়াও আরও অনেক ধরনের ধারা পাওয়া সম্ভব, বানানো সম্ভব। প্রথমত এটা আসে হচ্ছে আমাদের সমান্তর ধারা, সমান্তর ধারা, আর এক হচ্ছে আমাদের গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। সেম ভাবে এই অসীম ধারাও 2 ধরনের। প্রথমত হচ্ছে সমান্তর ধারা, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের গুণোত্তর ধারা, গুণোত্তর ধারা। এত দূর পর্যন্ত বুঝছেন কি বুঝেন নাই বলেন তো? যে অনুক্রমের পদগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে সেক্ষেত্রে ধারা পাওয়া যায়। এবং ধারাগুলোকে দেখেন, ধারাগুলোকে প্রথম মেইনলি 2 ভাগে ভাগ করা হয়, অসীম ধারা এবং সসীম ধারা। এই অসীম ধারাও 2 ধরনের। নর্মালি আমাদের যে এসএসসি বা এইচএসসি লেভেল পর্যন্ত জ্ঞান আছে সেই অনুযায়ী সমান্তর ধারা, গুণোত্তর ধারা, অসীম ধারাও 2 ধরনের, সমান্তর ধারা, গুণোত্তর ধারা। এতদূর পর্যন্ত বুঝছেন কিনা একটু ক্লিয়ার করেন। ঠিক আছে, এতদূর পর্যন্ত যদি বুঝে থাকেন আসেন তারপরে আমরা যাই। এবার আমরা প্রথমত আমাদের এখন চিনতে হবে যে সমান্তর ধারা কি জিনিস, তারপরে আমরা চিনব গুণোত্তর ধারা কি জিনিস, ঠিক আছে। এখন আমি আপনাকে দেখাই, আমি আপনাকে যদি একটুখানি ভেঙে মানে ভাঙি, ওয়ার্ডটা ভাঙলেই আপনি বুঝে যাবেন যে আসলে সমান্তর ধারাকে। দেখেন আমাদের এখানে আছে সমান্তর, এই সমান্তর শব্দটাকে যদি আপনি ভাঙেন তাহলে আপনি পাবেন সমান যোগ অন্তর। তার মানে সমান মানে তো বুঝতেছেনই, সমান মানে তো সমানই। আর অন্তর মানে কি জানেন? অন্তর মানে হচ্ছে বিয়োগফল, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তার মানে যে সকল ধারার ক্ষেত্রে এই বিয়োগফলটা সমান থাকে তাদেরকে আমরা সমান্তর ধারা বলি। তাহলে কোন বিয়োগফল? এখানে বিয়োগফল বলতে বোঝায় হচ্ছে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ,
বিয়োগফল বলতে কি বোঝাচ্ছে, যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের ফলে পূর্ববর্তী পদের যে বিয়োগফল। তার মানে আপনি লিখবেন যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ এই হচ্ছে আমাদের সমান্তর ধারা। তার মানে সমান্তর ধারাকে যদি আমরা ভাঙি, সমান্তর শব্দটাকে যদি ভাঙি, আমরা পাবো সমান যোগ অন্তর। তো অন্তর মানে হচ্ছে বিয়োগফল, এবং বিয়োগফলটা কি, যে কোনো বিয়োগ কাকে বিয়োগ করবেন, আপনার বিয়োগ করতে দুটো জিনিস লাগবে। আপনি কাকে বিয়োগ করবেন, আপনি করবেন হচ্ছে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ। তো আসেন আমরা এখন সমান্তর ধারার সমান্তর ধারার একটা উদাহরণ আমরা আগে তাহলে দেখি। তো এক্সাম্পল, আমরা মনে করেন একটা সমান্তর ধারা লিখে ফেলি। মনে করেন আমি লিখলাম হচ্ছে 3, 6, 9, 12, 15। এটা একটা আমরা মানে এটা হলো একটা কি অনুক্রম লিখলাম। এখন এই অনুক্রমের পদগুলোকে যখন আমরা যোগ চিহ্ন দ্বারা প্রকাশ করব, সেখান থেকে আমরা পাবো হচ্ছে ধারা। তার মানে কি 3 যোগ 6 যোগ 9 যোগ 12 যোগ 15। ঠিক আছে, আমরা তাহলে কি করলাম, প্রথমত ছিল আমাদের অনুক্রম, তারপরে সেখান থেকে পেলাম আমরা ধারা। এখন এই ধারাটা কি ধারা সেটা আমরা দেখি। আমি কি বললাম, যদি অন্তর সমান হয়, মানে অন্তর সমান হলেই সেটা হচ্ছে সমান্তর। আপনি যে কোনো একটা পদ নেন এবং তার পূর্ববর্তী পদ নেন, বিয়োগ করেন। মনে করেন আমি 9কে নিলাম, 9 থেকে 6 বিয়োগ করেন, আসে কত, 3। যে কোনো একটা পদ, মনে করেন 12 নিলাম, 12 থেকে এবার পূর্ববর্তী পদ মানে 9কে বিয়োগ করেন, আসে কত, 3। যে কোনো একটা পদ, মনে করেন 6 নিলাম, তাহলে 6কে নিলাম আর তার পূর্ববর্তী পদ 3, তাহলে বিয়োগ করলে কত আসে, 3। তার মানে দেখেন, আমরা যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদকে যদি বিয়োগ করি, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে বলেন তো, সেক্ষেত্রে আমাদের কি আসতেছে, বিয়োগ ফলটা সমান আসতেছে। তার মানে অন্তর সমান। তার মানে এখান থেকে আমরা লিখতে পারবো, দেখেন এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে কি লিখতে পারি দেখেন তো, এখান থেকে আমরা লিখতে পারবো অন্তর সমান। এখন অন্তর যেহেতু সমান, অন্তর মানেই তো বিয়োগফল, অন্তর যেহেতু সমান, তার মানে কি সমান্তর। আর সমান্তর মানে কি, যেহেতু এটা ধারা আবার এটা সমান্তর, তার মানে এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। এই তো, তাহলে সমান্তর ধারা আমরা চিনে ফেললাম। যদি এরকম হয় একটা ধারার ক্ষেত্রে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল সমান হয়, তাহলে বলেন সমান্তর ধারা কাকে বলবেন, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল যদি সমান হয়। মানে যে একটা করে দেখবেন, মনে করেন আপনি এইটা আর এটা করে দেখলেন, এটা প্রথমটা আসলে নিতে পারবেন না। প্রথমটা নিলে কি হবে, প্রথমটার কি পূর্ববর্তী পদ আপনি পাবেন, প্রথমটার ক্ষেত্রে পরবর্তী পদ পাওয়া যায়। তাহলে আপনি কি করবেন, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ বিয়োগ করবেন, বিয়োগ করে দেখবেন যে অন্তরটা সমান আসে কিনা। এখন অন্তর সমান আসে কিনা এটা দেখার জন্য আপনাকে মিনিমাম 2টা বা 3টা চেক করতে হবে। 2টা চেক না করলে আপনি কিভাবে তুলনা করবেন যে সমান আসছে কিনা, বুঝতে পারলেন? তার মানে 2টা বা 3টা চেক করবেন, দেখবেন সমান আসছে কিনা অন্তর। আর প্র্যাকটিস করতে থাকলে দেখেই চিনতে পারবেন যে আসলে এটা সমান্তর নাকি সমান্তর না। এই তো আমাদের ব্যাপার চলে গেল। তো আসেন আমরা এবার সূত্রগুলো একটু রিভিউ করি আস্তে আস্তে। তো দেখেন এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। আমরা প্রথমত সমান্তর ধারা নিয়ে কথাবার্তা বলবো, এরপরে আমরা যখন গুণোত্তর ধারার মধ্যে যাব তখন গুণোত্তর ধারা নিয়েও কথা বলবো। আপাতত গুণোত্তর ধারা নিয়ে আমরা আসলে এখন কিছু বলতে চাই না। তো আসেন তারপরে দেখি আমাদের সমান্তর ধারা। এখন দেখেন এখানে যে বলতেছে সমান্তর ধারা কি, কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য মানেই কিন্তু বিয়োগফল। যেখানে পার্থক্য দ্বারা যা বোঝাচ্ছে, পার্থক্য মানেই কিন্তু আপনি বিয়োগ করেন আর কি। পার্থক্য বলতে আপনি বোঝেন হচ্ছে বিয়োগফল। খুবই ভালো কথা। সেই ধারাটিকে আমরা সমান্তর ধারা বলে থাকি। এই যে এটা একটা সমান্তর ধারা, তোমাকে বললো এটা প্রমাণ করো। পরীক্ষায় মনে করো ক নম্বরে বললো এটা একটা সমান্তর ধারা, প্রমাণ করো। তুমি কিভাবে বলবা, তুমি এই যে প্রথমত লিখবা যে আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে এই যে লিখবা সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ মাইনাস পূর্ববর্তী পদ সমান ধ্রুবক সংখ্যা। মানে একটা যেই সংখ্যাটা পাওয়া যায় ধ্রুবক সংখ্যা, এই ধ্রুবক সংখ্যাকে আমরা সাধারণ অন্তর বলে চিনি। তো আসেন এই ক্ষেত্রে একটু করে দেখি যে আসলে পাওয়া যায় কিনা। তখন এখানে আমাদের ধারাটা কত, এখানে ধারাটা কত, 1 + 3 + 5 + 7 + 9 + 11। তাহলে প্রথমত আমরা মনে করেন 5 নিলাম, তারপরে পূর্ববর্তী পদ 3,
আসে হচ্ছে 2। আমরা তারপরে মনে করেন 7 নিলাম, পূর্ববর্তী পদ 5, তাহলে বিয়োগ করলে আসে হচ্ছে 2। তারপরে মনে করেন আমরা নিলাম 9, তাহলে পূর্ববর্তী পদ কত 7, তাহলে আসে হচ্ছে 2। পূর্ববর্তী মানে তো বুঝেন যে হলো এটা আগের পদটা। তার মানে দেখেন এই 3 ক্ষেত্রে কি আসছে, অন্তরটা সমান আসছে। অন্তর সমান আসা মানেই কি, এখানে অন্তর সমান, এটা কিন্তু বইয়ের 1 নম্বর উদাহরণ আর কি। তার মানে এটা হচ্ছে সমান্তর ধারা, এটা বুঝছেন? আচ্ছা ঠিক আছে, আমাদের বেসিক যতটুকু দরকার ছিল ততটুকু শেষ। এবার আসেন আমরা আস্তে আস্তে আমাদের সূত্রের মধ্যে ঢুকবো আর কি। তো দেখেন আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে আমাদের 2টা সূত্র লাগে ম্যাথ করতে। কয়টা সূত্র লাগে সমান্তর ধারার ম্যাথ করতে? সমান্তর ধারার ম্যাথ করতে আমাদের 2টা সূত্র লাগে। তাহলে 2টা সূত্র যদি আমরা একটু পরিচয় জেনে মুখস্থ করে ফেলি, আমাদের জন্য আর কষ্ট নাই। তো আসেন আমরা প্রথম সূত্রটা দেখি। প্রথম যেটা সূত্র সেটাকে আমরা বলি হচ্ছে n-তম পদ নির্ণয়, সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়, এবং এটাকে আমরা আরেকটা নামেও রাখতে পারি যে n-তম পদ নির্ণয়। সাধারণ পদ বলতে n-তম পদ বোঝায়, n-তম পদ নির্ণয়। ঠিক আছে, এটা আসে না, আমি আপনাকে দেখাই। আপনি প্রমাণ তো আমাদের দরকার নাই, আমাদের আসলে সূত্রটা দরকার। তারপরে প্রমাণ যদি আপনি চান, আপনার বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে, আমি আপনাকে দেখাই দেব। তো দেখেন সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কিছু পরিচয় জানা লাগবে। যেমন মনে করেন একটা সমান্তর ধারা আমাদের আছে, মনে করেন সমান্তর ধারা। সেই সমান্তর ধারার ক্ষেত্রে আপনার যে প্রথম পদ থাকবে, প্রথম পদ, আপনি সেই প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করবেন। তাহলে সমান্তর ধারার প্রথম পদকে আপনি কি দ্বারা প্রকাশ করবেন বলেন তো? এ দ্বারা। আর যে আমাদের সাধারণ অন্তর, আমাদের সমান্তর ধারার ক্ষেত্রে তো আমরা সাধারণ অন্তর পাবোই, সাধারণ অন্তর। কারণ ওইটা দেখেন যেহেতু সমান অন্তর, তার মানে এটাকে আমরা সাধারণ অন্তর বলে ডাকি। আর সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এখন ডি মানে কি ডিফারেন্স আর কি, তাই তো? সেজন্য আমরা ডি দ্বারা প্রকাশ করতেছি। আর সাধারণ অন্তর, তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, তাহলে সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তার মানে বলেন তো এই এতটুকু জানলেই কিন্তু ধারাটা আসলে গঠন করা যায়। কিভাবে গঠন করা যায় আমি আপনাকে বলি। দেখেন দেখেন আমাদের প্রথম পদ কত, প্রথম পদ হচ্ছে এ, তারপরে দ্বিতীয় পদ তাহলে কত হবে বলেন তো? সাধারণ অন্তর ডি। তার মানে এ এর সাথে আমাদের ডি কি করতে হবে, যোগ করতে হবে, তাহলে আমরা দ্বিতীয় পদ পাবো। তাহলে তৃতীয় পদ কত হবে, এই যে আমাদের এ যোগ ডি আছে, এ যোগ ডি আছে, এর সাথে আরেকটা ডি যোগ করতে হবে, তাহলে আমরা তৃতীয় পদ পাবো। এভাবে সমান্তর ধারার পদগুলো আসলে নির্ণয় করা হয়। এখন আপনার তো এটা আমাদের দেখার বিষয় না, আমি দেখলাম আর কি। এটা 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 যে সঠিক আপনি বুঝবেন কিভাবে, মনে করেন আপনার একটা সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে 1 এবং সাধারণ অন্তর হচ্ছে আপনার 2। তাহলে এই প্রথম পদ হচ্ছে 1 আর সাধারণ অন্তর হচ্ছে 2। তাহলে এটা দ্বারা যখন আপনি একটা ধারা গঠন করবেন, তাহলে প্রথম পদ কত আসবে 1, তারপরে আসবে 3, তারপরে আসবে 5, তারপরে আসবে 7। বুঝতে পারছেন? এবং এগুলো যোগ আকারে প্রকাশ করবেন, কারণ আপনি তো ধারা লিখতেছেন, আপনি তো অনুক্রম লিখতেছেন না। তাহলে 1 যোগ 3 যোগ 5 যোগ 7 এভাবে আসতে থাকবে, এবং এটা মনে করেন একটা অসীম ধারা হবে, কারণ আপনাকে পদ সংখ্যা নির্দিষ্ট করে দেয় নাই। তার মানে কি, সমান্তর ধারা যদি আপনি গঠন করতে চান, একটা কথা গুরুত্বপূর্ণ যে সমান্তর ধারা গঠন করতে হলে আমাদেরকে সেই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর জানা প্রয়োজন। সমান্তর ধারা গঠন করতে হলে সেই ধারার প্রথম পদ, এটা কিন্তু আমাদের সিকিউতে খুব বেশি কাজে লাগে, বুঝলেন? এবং সাধারণ অন্তর মানে আমাদের মাঝে মাঝে বলবে একটা সমান্তর ধারা গঠন করো, উদ্দীপকে কিছু দেওয়া থাকবে, সেখান থেকে বলবে সাধারণ মানে ধারাটি গঠন করো। তার মানে ধারা গঠন করতে গেলে কি করতে হবে, আমাদের ওই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরটা বের করে ফেলতে হবে, তাহলেই আমরা ধারাটা গঠন করতে পারবো। সাধারণ অন্তর, যেটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, প্রয়োজন। ওকে, এই লাইনটা ক্লিয়ার? তাহলে একটা সমান্তর ধারা গঠন করতে হলে সেই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর প্রয়োজন। এখন দেখেন এই যে এই ধারায় তো অসংখ্য পদ আছে। এই যে আমাদের মনে করেন এই ধারাটার ক্ষেত্রে এটা আমাদের প্রথম পদ, এটা আমাদের প্রথম পদ, এটা আমাদের দ্বিতীয় পদ, এটা আমাদের তৃতীয় পদ, এটা আমাদের চতুর্থ পদ। তো এইভাবে তো অসংখ্য পদ আছে। এরপরে পঞ্চম পদ আসবে, ষষ্ঠ পদ আসবে। তো এর ভিতরে যে মানে মনে করেন প্রত্যেকটাই তো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। আর এই ধারার সাধারণ যে পদ সেটাকে আপনি বলতে পারবেন n-তম পদ। তো আমরা এখন যে কোনো একটা সমান্তর ধারার n-তম পদের সূত্রটা দেখব।
তাহলে আমরা লিখব যে কোনো সমান্তর ধারার n-তম পদ, যে কোনো সমান্তর ধারার n-তম পদ। এটা সমান কি লিখতে পারবেন? আপনি লিখতে পারবেন হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। ঠিক আছে, যে কোনো সমান্তর ধারার সাধারণ n-তম পদ এটা, যে কোনো সমান্তর ধারার n-তম পদ। মানে এখন মনে করেন এই যে আমাদের এই ধারাটা, এখন আমাদের মনে করেন এই ধারাটা আমাদের দেওয়া আছে। আমি আপনাকে আসেন একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি ভালো বুঝবেন আর কি। আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে যে কোনো সমান্তর ধারার n-তম পদ হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে এখানে কার পরিচয় কি? এখানে আমাদের a হচ্ছে কি বলেন তো? এ হচ্ছে আমাদের, এর পরিচয় কি বলেন? এ হচ্ছে আমাদের প্রথম পদ, তাই তো? এ প্রথম পদ না? আমাদের ডি হচ্ছে কি? সাধারণ অন্তর। সাধারণ আমার সাথে একটু রেসপন্স করবেন, না হলে আমি কাকে পড়াচ্ছি আমি বুঝবো কিভাবে? এ হচ্ছে আমাদের প্রথম পদ, ডি হচ্ছে সাধারণ অন্তর, আর এন হচ্ছে সমান্তর ধারার সাধারণ পদ। সমান্তর ধারার সাধারণ পদ। তো আসেন আমরা এই যে এই উদাহরণটা নিয়েই কাজ করতে থাকবো। আসেন একটা উদাহরণ দিই, তাহলে আপনি বুঝবেন। এক্সাম্পল মনে করেন আমাদের আগের এক্সাম্পলটা এরকম ছিল, 1 যোগ 3 যোগ 5 যোগ 7, মনে করেন এভাবে চলতেছে। এখন আপনাকে বললো ধারাটির দশম পদ নির্ণয় করো। এখন দেখো, প্রথম কাজ আমাদের যখন এরকম একটা প্রশ্ন করবে, এখন আমাদের এক্ষেত্রে প্রথম কাজ হবে যে ধারাটি কি ধারা আমাদেরকে লিখবা। যেহেতু সলিউশন যখন লিখবা তুমি এভাবে লিখবা, যেহেতু মানে সাধারণ অন্তর সমান তাই এটি কি ধারা? আমাদের সমান্তর ধারা। তাহলে আমরা প্রথমত পেয়ে গেলাম এটা হচ্ছে সমান্তর ধারা। তো এটা যে সাধারণ অন্তর সমান, এটা আপনি কি করবেন? ওই যে এখান থেকে পাবেন, প্রথমত যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ বিয়োগ করে দুটো দেখাবেন, তারপর বলবেন যেহেতু সাধারণ অন্তর সমান তাই এটি সমান্তর ধারা। এরপরে দেখেন আমরা সমান্তর ধারা পেয়ে গেলাম। তাহলে এরপরের কাজ হচ্ছে আপনি লিখবেন এখানে ধারাটির প্রথম পদ। ধারাটির প্রথম পদ আমরা দেখেন, ধারাটির প্রথম পদকে আমরা নরমালি এ দ্বারা প্রকাশ করে থাকি। ধারাটির প্রথম পদকে আমরা কি করি? এ দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে লিখবেন যে এখানে লিখবেন হচ্ছে এ সমান, তো ধারাটির এখানে প্রথম পদ কত বলেন তো? কত দেখতে পাচ্ছেন? কত? ধারাটির প্রথম পদ কত বলেন? 1। ধারাটির প্রথম পদ হচ্ছে 1। তাহলে এ সমান কত লিখবেন? নিশ্চয়ই 1 লিখবেন। আর সাধারণ অন্তর এখন এখানে ছোট তাই আপনি মনে করেন দেখতে পাচ্ছেন, কিন্তু অন্য সময় তো অন্য সংখ্যা আসবে, তাই আপনি সাধারণ অন্তরটা বের করে দেখাই দিবেন। যে কোনো একটা পদ নেবেন। কি করবেন? সাধারণ অন্তর বের করার সময় যে কোনো একটা পদ নেবেন। বলেন কোন পদটা নেবেন? খালি প্রথম পদটা বাদ দিয়ে নেবেন। আচ্ছা, মানে সাধারণ অন্তর, হ্যাঁ, তো সাধারণ অন্তর মানে কি জানেন? যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের বিয়োগফল। তাহলে মনে করেন আমরা যে কোনো একটা পদ হিসাবে নিলাম হচ্ছে এই 7। যে কোনো একটা পদ মানে আমরা 7 নাম্বার মানে নিলাম, যে কোনো পদ আমাদের থেকে মানে স্বাধীনতা আছে। তো মনে করেন আমরা 7 নিলাম। তাহলে 7 নিলে কি করতে হবে বলেন তো? মাইনাস তার পূর্ববর্তী পদ। 7 পূর্ববর্তী পদ কত? 5। তাহলে এখানে 7 - 5, তার মানে কত আসে? 2 আসলো। তার মানে আমরা ধারাটির প্রথম পদ আর সাধারণ অন্তর কি পেয়ে গেলাম। তখন এটা যখন আমরা পেয়ে যাব, আমাদের জন্য তো কাজ সহজ হয়ে গেছে। এখন আমরা কি লিখবো? আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সমান সূত্র কি? a প্লাস n-1 ইন্টু ডি। তাহলে আপনি এখন লিখতে পারবেন না দশম পদ? আমাদের দশম পদই তো চেয়েছে, দশম পদ। তাহলে দশম পদ মানে কত? n এর মান আপনি কত বসাবেন? তাহলে n এর মান নিশ্চয়ই 10 বসাবেন, তাই না? n এর মান 10 বসাবেন। তো আসেন বসান। এর মান আপনি কত পাইছেন? এর মান পাইছেন 1। n এর মান পাইছেন কত? n এর মান পাইছেন হচ্ছে কত বলেন তো?
এন এর মান আপনি 10, এই যে দশম পদ বলতেছে -1, আর ডি এর মান আপনি বের করলেন হচ্ছে 2, তাহলে কত আসে দেখেন, এখানে আসে হচ্ছে 1 + 9 × 2, তাহলে 9 দুগুণে 18 আর একে 19, তাই তো? 19 না? হ্যাঁ। বুঝছেন এটা? আচ্ছা আচ্ছা, যদি বুঝেন আসেন আমরা একটু দেখি হাতে কলমে আসলে পাওয়া যায় কিনা। আমাদের ধারাটা ছিল এরকম, আমাদের ধারাটা ছিল হচ্ছে এরকম, দেখেন আমাদের ধারাটা ছিল হচ্ছে 1 + 3 + 5 + 7। তা আসেন দশম পদ পর্যন্ত যায়, 7টা গেছি, 7-এর পরে আসবে হচ্ছে 9, তারপরে আসবে 11, তারপরে 12, 13, তারপরে আসবে 15, তারপরে আসবে হচ্ছে 17, তারপরে আসবে হচ্ছে 19। দেখেন তো এটা 10 নম্বর পদ হয় কিনা। এটা আমাদের হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, দেখছেন দশম পদ 19, আর আমরা সূত্র দ্বারা বের করলাম সেটা হচ্ছে 19। তার মানে এই ধরনের অঙ্ক যদি পরীক্ষায় আসে, এই ধরনের সূত্র আমাদের অবশ্যই ব্যবহার করতেই হবে। তো এই ধরনের সূত্রটা ব্যবহার করে আমরা শিখে গেলাম। তো আসেন আমরা দেখি যে বইয়ে এভাবে প্রমাণ করা আছে, সূত্রটা বইয়ে কি করা আছে বলেন তো, এভাবে প্রমাণ করা আছে, বুঝছেন? তো তারপর দেখেন এখানে বক্সের মধ্যে একটা কথা আছে, এই এনতম পদকেই সমান্তর ধারার সাধারণ পদ বলা হয়। কোনো সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি জানা থাকলে এনতম পদ বসে পর্যায়ক্রমে ধারাটি নির্ণয় করা যাবে। যে ধারা গঠন করো যখন বলে তখন আমাদের কি করতে হয়, এ আর ডি এর মান বের করতে হয়, আমি অলরেডি বললাম। তো এ আর ডি এর মান বের করার পরে ধারাটি আমরা এইভাবে ওই এন এর মানে 1 2 3 4 5 6 7 8 বসে ধারাটা নির্ণয় করতে পারি, সেটা কোনো ব্যাপার না। তারপরে আসেন আমরা কি করব, আমরা আসেন একটা উদাহরণ করি। এখন বলতেছে এই ধারাটির কোন পদ হচ্ছে 383, তার মানে এই যে একটা ধারা, এই ধারাতে একটা পদ অবশ্যই 383 হবে, যেহেতু এরা বলতেছে। তার মানে আমরা বের করতে হবে ওই পদটা কত নম্বর পদ। প্রশ্ন বুঝতে পেরেছেন? যে এই যে একটা ধারা, এই ধারাটার কোন পদ হচ্ছে 383, তার মানে কি এই ধারার কোন পদটা 383, কত নম্বর পদটা 383। যেমন এই ধারার হচ্ছে প্রথম পদ হচ্ছে 5, এটা হচ্ছে প্রথম পদ, দ্বিতীয় পদ হচ্ছে 8, তৃতীয় পদ হচ্ছে আমাদের এত। তো এইভাবে কত নম্বর পদ হবে, এটা এটা হচ্ছে কত নম্বর পদ, কত নম্বর, এটাই আমাদের জিজ্ঞেস করতেছে। তো এটা আমরা কিভাবে করব আসেন দেখি। এটা আমাদের জন্য আসলে সহজ প্রশ্ন, আমরা অনেক কঠিন কঠিন প্রশ্ন সামনে করব, কঠিন না মানে যেগুলো একটু ভাবা লাগে আর কি। তাহলে প্রথমত লিখবেন এখানে ধারাটি, তো ধারাটি যেটা আছে সেটা আগে লিখে নেবেন। ধারাটি কত, 5 + 8 + 11 + 14 ডট ডট ডট। তো তারপরে দেখবেন যে সাধারণ অন্তর সমান হয় কিনা, দুইটার ক্ষেত্রে দেখবেন, তাহলেই বুঝে যাবেন। তারপরে কত লিখবেন, 5 - 8 কত আসে, 3 আসে। তারপরে যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ, প্রথমে নিলাম 8, তারপর নিলাম 5, যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদ, তাহলে 11 - 8 আসে কত, 3। তার মানে দেখেন সাধারণ অন্তর সমান, সাধারণ অন্তর যেহেতু সমান, তার মানে এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। অতএব ধারাটি কি ধারা, সমান্তর ধারা। আমাদের প্রথম সিদ্ধান্ত, এটা ধারাটা কি ধরনের ধারা আমাদের এটা নির্ণয় করতে হবে, এটা আমাদের প্রথম সিদ্ধান্ত, অঙ্ক করার প্রথম স্টেপ এটা। তারপরে আমাদের কাজ হচ্ছে এই ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তরকে আইডেন্টিফাই করা। তারপরে লিখব ধারাটির, এখানে আমাদের এখন কাজ হচ্ছে প্রথম পদ এবং সাধারণ অন্তরকে আইডেন্টিফাই করা, কারণ ওই সূত্রের মধ্যে তো এ আর ডি আছে। তাহলে লিখবা ধারাটির প্রথম পদ, প্রথম পদ, প্রথম পদ কত বলো, 5, তা এ সমান আপনি লিখবেন হচ্ছে 5। আর সাধারণ অন্তর, সাধারণ D equal to 3. অন্তর, অন্তর এটা আমরা লিখতে পারবো ডি। এখন ডি ইকুয়াল টু 3। এখন ফার্কে একটু দেখাই দিবেন, মনে করেন যে কোনো একটা পদ লিখবেন, তারপরে পূর্ববর্তী পদ লিখবেন, আসবে কত, আসবে হচ্ছে 3। এটা হচ্ছে আমাদের সাধারণ অন্তর পেয়ে গেলাম। এখন এটা কততম পদ আমরা জানি না, আমরা ধরে নিব এটা হচ্ছে আমাদের এনতম পদ। আমরা কি করব, এটাকে আমরা ধরে নিব এটা আমাদের এনতম পদ। তাহলে আমরা এখন লিখতে পারবো ধরি, আমরা এখন লিখবো হচ্ছে ধরি, ধরি ধারাটির, মনে করতেছি আর কি, বুঝলেন, ধারাটির এন তম পদ সমান কত, 383। আবার আপনি কি জানেন বলেন তো, আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে এন তম পদ সমান কত, A plus n minus 1 into D. a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এনতম পদকে আপনি ধরেছেন কত, 383। তাহলে এনতম পদের জায়গায় আপনি কত লিখতে পারবেন, নিশ্চয়ই
383 লিখতে পারবেন। আর এখানে কত আছে, a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। আপনি a আর d এর মান জানেন না, a আর d এর মান বসাই দিবেন। মনে করেন এখানে আছে 383 আর a এর মান দেখেন 5 প্লাস n এর মান তো আপনি জানেন না, বের করবেন, কারণ ধরেছেন n তম পদ হচ্ছে এত, আর d এর মান আপনি জানেন হচ্ছে 3। তা আসেন এবার ক্যালকুলেটর বের করেন। আমি ক্যালকুলেটরটা বের করে নিলাম। ক্যালকুলেটর বের করেন, হাতে আছে? Yes. আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের বিয়োগ করে দেওয়া। দেখেন এদিকে +5 আছে, এদিকে আসলে হবে -5। তো 383 - 5 কত আসে বলেন দেখি? আসে হচ্ছে 378। কত আসে? 378। তারপর এখানে থাকলো কত, এই যে 3 কে গুণ করে দেন, তাহলে 3n - 3 থাকে। বুঝছেন? 3 কে কি করলাম, গুণ করে দিলাম। এতদূর পর্যন্ত বুঝছেন কি বুঝেন নাই বলেন তো? বুঝছেন আশা করি। তো দেখেন এবার আমাদের কাজ তো আর কিছুই না, এবার আমরা নরমালি ক্যালকুলেশন করে n এর মান বের করব। দেখেন চলক একখান, আমাদের সমীকরণও আছে একখান, তার মানে সমাধান আমরা করতে পারবো। চলক দুইখান হলে সমীকরণ লাগে দুইখান, এখানে চলক শুধুমাত্র এখন n, তার মানে n এর মান বের করার কোনো ব্যাপার না। তার মানে দেখেন আমরা লিখতে পারবো এই যে 378 আছে, -3 এই পাশে আসলে হবে +3, আর এখানে আমাদের 3n। ঠিক আছে, 378 যোগ 3 যদি করেন তাহলে আসে হচ্ছে 381, আর এখানে হলো 3n। তাহলে n এর মান কত পাবেন বলেন তো? n এর মান পাবেন হচ্ছে 381 ডিভাইডেড বাই 3। তাহলে কত আসে দেখেন তো? 381 ডিভাইডেড বাই 3 মানে 3 করলে আসে হচ্ছে 127। n সমান হচ্ছে আমাদের 127। তার মানে ধারাটির 127তম পদ হচ্ছে 383। তাহলে আপনাকে এই সিদ্ধান্তটা লিখতে হবে। অতএব ধারাটির 127তম পদ 383। এই অঙ্কটা বুঝছেন? অঙ্কটা বুঝেছেন কি বুঝেন নাই বলেন? বুঝছেন এটা? বুঝছি। ঠিক আছে, আসেন তারপরে দেখি। এখন আমরা আর একটা নতুন সূত্র শিখবো। দেখেন আমরা কি করলাম, n-তম পদ নির্ণয় করা শিখলাম। এখন n-তম পদ নির্ণয় করা যেহেতু শিখে ফেলাইছি, এখন আমাদের কি সমান্তর ধারার পদগুলো তো যোগ আকারে আছে। তার মানে আমরা এখন যদি এই ক্যালকুলেটর টিপে টিপে যোগ করতে যাই আমাদের অনেক টাইম লাগবে না? যেমন মনে করেন আমাদের এখানে যে এই ধারাটা, একটা ধারা আমরা যদি একটু আগে করলাম, এই যে এই ধারাটা, এই ধারায় কতগুলো পদ আছে মনে করেন বলে দিল এই ধারায় 10টা পদ আছে। তার মানে প্রথম কাজ কী হবে, প্রথম 10টা পদ যোগ আকারে লেখা, তারপরে ক্যালকুলেটর টিপে টিপে যোগ করা। এটা একটা লেন্থি প্রসেস, কঠিন প্রসেস। এটাকে সহজ করার জন্য আমরা কি করব, সমান্তর ধারার সমষ্টি নির্ণয়ের জন্য আমরা সূত্র বের করব। সমান্তর ধারার কতগুলো পদের সমষ্টি? n সংখ্যক পদের সমষ্টি। এদের মান 2 3 4 5 6 7 8 9 10 যা ইচ্ছা হতে পারে। এক হবে না কেন? কারণ একটা পদের আবার সমষ্টি কি? একটা পদ মানে তো ওই পদ নিজেই। তো আসেন শিখি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। এটা নির্ণয় কোনো ব্যাপার না। আমরা যদি ওই সমান্তর ধারার প্রথম পদ এবং সাধারণ অন্তর জানি, তাহলে ওই সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি বের করা যায়। তাহলে ধরি, আমরা লিখবো হচ্ছে ধরি সমান্তর ধারার প্রথম পদ আমাদের এ, আর সাধারণ অন্তর হচ্ছে ডি। এতটুকু জানলে দেখেন আমি আপনাকে সূত্রটা লিখে দিই, তারপরে প্রমাণটা দেখাচ্ছি। তাহলে অতএব আপনি লিখতে পারবেন, অতএব n সংখ্যক পদের সমষ্টির সূত্রটা এরকম। প্রমাণটা অবশ্যই আপনার বইয়ে লেখা আছে, আপনি চাইলেই দেখতে পারবেন। n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এই সূত্রটা কি করতে হবে, আপনাকে মুখস্থ রাখতে হবে। আপনি যদি অঙ্ক করতে চান মুখস্থ রাখতে হবে। তাহলে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি হচ্ছে যে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। এখন এই সূত্র দেখেন আমাদের n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে, আপনাকে যদি বলে প্রথম 10টি পদের সমষ্টি, তার মানে n এর মান কত? n এর মান হচ্ছে 10। আপনাকে যদি বলে প্রথম 15টি পদের সমষ্টি, তার মানে n এর মান কত? 15। আচ্ছা, আর এর মান d এর মান যে ধারা থাকবে, সেখানে ধারা যদি 3টা পদ দেওয়া থাকে, সেখান থেকে আপনি a এর মান বের করতে পারবেন।
আপনি ওখান থেকে ডি এর মান বের করতে পারবেন। মানে মিনিমাম দুইটা পদ, ওই ধারার যদি মিনিমাম দুইটা পদ দেওয়া থাকে তাহলে সেখান থেকে আপনি এ এবং ডি এর মান বের করে ফেলতে পারবেন। ঠিক আছে, আসেন আপনাকে বইয়ের প্রমাণটা দেখাই দিই। দেখেন বইয়ে প্রমাণটা দেওয়া আছে, বইয়ে এইভাবে প্রমাণ হ্যাঁ বলো। স্যার প্রমাণ আসে না। হ্যাঁ আসে না, আমি আপনাকে শুধু শিখতে হবে না? দেখাচ্ছি যে আপনার বইয়ে আছে, আপনি বইয়ে দেখেছেন কি দেখেন নাই সেজন্য আর কি। আপনি বই খুললে অবশ্যই এটা দেখতে পাবেন যে সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি। আমি আপনাকে কি প্রমাণ শিখাইছি? প্রমাণ তো শিখাই নাই, আমি আপনাকে জাস্ট দেখাই দিতেছি যে সমান্তর ধারা দেখেন সমষ্টি, সমষ্টির ইংরেজি হচ্ছে সাম, সেজন্য n সংখ্যক পদের সমষ্টিকে এইভাবে সংক্ষেপে লেখা যায়। কীভাবে সংক্ষেপে লেখা যায় জানেন? এই যে এস এন বলতে বোঝাচ্ছে সামিশন অফ nth পদ, nth আমাদের যে পদ, ঠিক আছে, তার মানে n সংখ্যক পদের সমষ্টি, এটাকে n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি এভাবে লেখা যায়। তো এই হচ্ছে আমাদের বইয়ের প্রমাণটা দেওয়া ছিল। আমাদের তো এটার দরকার নেই, আমরা এখান থেকে ম্যাথ করতে পারবো। আসেন আমরা ম্যাথ করার জন্য প্রস্তুত। আমাদের এই সূত্রটা আশা করি মুখস্থ আছে, কারণ এটা আমরা অনেকবারই করছি। তো এই সূত্রটা মুখস্থ আছে। দেখেন বলতেছে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তো আসেন ওইটা ওই সূত্রেরই একটা সাব ক্যাটাগরি। স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝেন জানেন? মানে স্বাভাবিক সংখ্যাগুলো এরকম 1 + 2 + 3 + 4 + 5 + 6, এগুলো স্বাভাবিক সংখ্যা না? হ্যাঁ। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার যে সমষ্টি, দেখেন তো এখানে আপনি যে কোনো একটা পদ নেন এবং তার পূর্ববর্তী পদ নেন, পার্থক্য কত? যে কোনো পদ পূর্ববর্তী পদ, পার্থক্য হচ্ছে 1। যে কোনো পদ পূর্ববর্তী পদ, পার্থক্য হচ্ছে 1। যে কোনো পদ পূর্ববর্তী পদ, পার্থক্য হচ্ছে 1। যে কোনো পদ পূর্ববর্তী পদ, পার্থক্য 1। তার মানে এটা কি ধারা বলেন তো? এটা সমান্তর ধারা। অবশ্যই সমান্তর ধারা, সমান্তর ধারা। কারণ কি? পার্থক্য সমান, সমান্তর ধারা। তাহলে এখানে আমরা সমান্তর ধারার n সংখ্যক পদের যে সূত্রটা শিখলাম সেটা নির্ণয় করতে পারি। সমান্তর ধারার n সংখ্যক পদের জন্য কোন সূত্র শিখলাম? আমরা শিখলাম হচ্ছে কি বলেন তো? n = n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। তো আসেন এই যে আমাদের যে স্বাভাবিক সংখ্যার যে ধারা, সেই ধারা থেকে আমরা এ আর ডি এর মানটা বের করে ফেলতে পারি। এই ধারা থেকে এ এর মান বার করলে সেটা কত আসবে? 1 আসবে। ডি যদি বের করি সেটা কত আসবে? সেটাও আমাদের 1 আসবে। বুঝেন নাই? আচ্ছা, তাহলে এই মানগুলো এবার আমরা কি করব? এখানে বসাই দিব, দিলেই দেখবেন প্রমাণটা আপনি পেয়ে যাবেন। তো এন এর মান তো আমরা জানি না, এন এর মান এনই থাকলো, কারণ এন সংখ্যক পদের সমষ্টি বের করছি। 2 ইন্টু এ এর মান হচ্ছে 1 প্লাস n-1 আর ডি এর মান হচ্ছে 1। ঠিক আছে, তারপরে আসেন আমাদের এখানে n/2 আর এখানে হলো 2 প্লাস তারপরে হলো কত? n-1। আচ্ছা, তাহলে এবার দেখেন আপনি এটাকে কত লিখতে পারবেন? আপনি এটাকে লিখতে পারবেন n/2। এখানে যদি একটু ক্যালকুলেশন করেন তাহলে 2 প্লাস n-1। ঠিক আছে, তাহলে লিখতে পারবেন n/2। আর এখানে দেখেন বিয়োগ করে দিলে এখানে আসে হচ্ছে n+1। এই যে 2 - 1 মানে 1 আর n+1। তো এটাকে আপনি যে এইভাবে লিখতেন আর কি, n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এই সূত্রটাকে আপনি চাইলে এইভাবে প্রমাণ করতে পারেন। নেসেসারি না, মানে আমাদের এটা মনে রাখার জন্য আর কি। বইয়ে দেখবেন প্রমাণটা সুন্দরভাবে করা আছে, অন্যভাবে ওই মেইন সূত্র থেকে করা আছে। আমি আপনাকে আরও ছোটোভাবে করাই দিলাম যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি এভাবে নির্ণয় করে। তাহলে আপনাকে এই অধ্যায়ে টোটাল 3টা সূত্র মনে রাখতে হবে। আমি লিখে দিই, আমি আপনাকে সূত্রগুলো একটু রিভিউ করে দিই যাতে আপনার আর ভুল না হয়। 3টা সূত্র আমাদের কোন অধ্যায়ে লাগবে বলেন তো? 13.1 লাগবে। এই 3টা সূত্র অবশ্যই মনে রাখতে হবে। প্রথম সূত্র এর ভিতরে যে nতম পদ, সেটা আমাদের কত? a প্লাস n-1 ইন্টু ডি। তারপরে কি? n সংখ্যক পদের সমষ্টি, সেটাকে আমরা Sn বলতেছিলাম, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু ডি। আর এটারই আরেকটা সাব ক্যাটাগরি, যদি এটা আমাদের এরকম হয় 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n পর্যন্ত আছে, তাহলে এখানে যে সমষ্টি পাবেন n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2। এই 3টা সূত্র মনে থাকবে? যদি মনে থাকে আপনি এই অধ্যায়ের ম্যাথে বাদ দেন না, আশা করি। 3টা সূত্র মনে থাকবে? হ্যাঁ, মনে আছে। ঠিক আছে, যদি মনে থাকে আসেন আমরা এই যে এখানে প্রমাণটা দেখেন বইয়ে এইভাবে করা আছে। আপনাকে দেখাচ্ছি মানে কি আপনাকে এটা মুখস্থ করতে হবে, পড়তে হবে তা না, বইয়ে আছে তাই দেখাই দিলাম যে আপনি বই তো আপনার সামনে আছে, বই খুললে দেখবেন এটা ওখানে আছে। তো আসুন তারপরে আমরা দেখি। আমরা এখন আমাদের বলতেছে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তো দেখেন আমাদের কি বলতেছে, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো। তো আপনি স্বাভাবিক সংখ্যার ধারাটা আগে লিখতে পারেন চাইলে। স্বাভাবিক সংখ্যার ধারা লিখবেন, স্বাভাবিক সংখ্যার ধারা, স্বাভাবিক
সংখ্যার ধারা, স্বাভাবিক সংখ্যা যে ধারা সেটা কত আমরা জানি হচ্ছে 1 + 2, 1 2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, সেজন্য এটা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যার ধারা। এবং এখানে আমাদের আছে, তাহলে প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যে যোগফল সেটাকে আমরা কত লিখতে পারবো, s50 লিখতে পারবো, পারবো না? কারণ n ছিল, আর n এর মান যা হবে তাই হচ্ছে আমাদের, বুঝতে পারছেন? বুঝলেন? n এটা সমান আপনি কি জানেন যে n × n+1 / 2। তো n এর মান কত আমরা এটা বের করে ফেলেছি যে প্রথম 50টা, তার মানে 50, তাহলে 50 × 50 + 1 / 2। আচ্ছা কত আসে দেখেন, তাহলে 50 আর 51 গুণ করেন, তারপরে কি করবেন, 2 দ্বারা ভাগ করবেন, 1275, 1275। তাহলে n সংখ্যা 50টি, তাহলে আপনি লিখবেন প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল। অতএব এই সিদ্ধান্ত আপনাকে দিতেই হবে, মানে শেষে যে অতএব দিয়ে যে লাইনটা লেখেন এটাকে বলা হয় সিদ্ধান্ত। অতএব প্রথম 50টি, দেখছেন প্রথম দুইবার লিখে গেলাম, প্রথম 50টি স্বাভাবিক সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফল 1275। এটা সহজ ছিল, আপনি পারবেন। আপনাকে এগুলো পরে তুলে নেবেন, ক্লাস শেষ হলে আমি তো ক্লাসের লিঙ্ক পিডিএফ সব দিয়েই দিই। আচ্ছা এখন আমাদের বলতেছে এত সমান কত, এটা পারবেন না? দেখেন এখানেও কিন্তু আপনি চাইলে সমান্তর ধারা ধরেও করতে পারেন, অথবা স্বাভাবিক সংখ্যা যে ধারা সেটা ধরেও করতে পারেন। কেন? কারণ দেখেন এলো এই পদ থেকে যখন এই পদে আসছেন আপনার পার্থক্য হচ্ছে 1, এই পদ থেকে যখন এই পদে আসছেন পার্থক্য 1, এই পদ থেকে এই পদে আসছেন পার্থক্য 1। তার মানে কি অন্তর সমান, আর অন্তর সমান না হলে সমান্তর ধারা। আবার এটা বুঝতেই পারছেন স্বাভাবিক সংখ্যা, তার মানে আপনি এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই করতে পারেন। আপনি চাইলে যে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন, s99 সমান এই যে n × n+1, n × n+1 / 2, যে অ্যান্সার পাবেন আপনি চাইলে আবার ওই যে এটাকে সমান্তর ধারা ধরে এ ডি সম্মিলিত যে সূত্রটা ছিল ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারেন। আসেন আপনাকে ওইটাও দেখাই দিই, এই যে এই সূত্রটা আর কি, s n সমান আমরা শিখেছিলাম n/2 × 2a। এখন দেখেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, কারণ ভিতরে আর একটা ফার্স্ট ব্র্যাকেট আসবে, 2a + n-1 × d। এখন এই সূত্রে আপনি a d আর n এর মানটা বসাই দিবেন। দেখেন এখান থেকে আমাদের যে ধারাটা দেওয়া আছে সেখান থেকে আমরা a এর মান পাবো হচ্ছে 1, d এর মান পাবো হচ্ছে 2 - 1 মানে 1, আর n এর মান তো দেখেন দেওয়াই আছে, n এর মান আমাদের হচ্ছে 99টা পদ, প্রথম থেকে 99 পদ পর্যন্ত আছে, তার মানে n এর মান 99। তার মানে এখানে যখন আপনি বসাবেন s 99, তখন আপনি এখানে লিখতে পারবেন n এর মান 99 / 2 a, আর a এর মান হচ্ছে 1 প্লাস n এর মান 99 - 1, আর d এর মান কত, d এর মান হচ্ছে আমাদের 1। এখান থেকে ক্যালকুলেশন করে যা পাবেন, এখান থেকে ক্যালকুলেশন করবেন, n এর মান তো বসাবেন 99, কারণ s 99, তো এখানে 99 × 99 + 1 / 2, আর এখান থেকে যা পাবেন দুইটাই হবে সেম। কিছু বুঝলেন? মানে আপনি এটাকে যদি স্বাভাবিক সমান্তর ধারা ধরে করেন তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করবেন, আর এটাকে যদি আপনি সাধারণ সংখ্যার যোগফল, স্বাভাবিক সংখ্যার যোগফলের ওই সূত্র ধরে করেন তাহলেও সেম অ্যান্সার পাবেন। কিছু বুঝলেন? আপনি এখানে যে কোনো একটা সূত্র ধরে করলেই হবে। কিছু বুঝতে পেরেছেন কি পারেন নাই বলেন? বুঝতে পেরেছেন? আচ্ছা এখন আমাদের বলতেছে এই ধারাটি প্রথম 30টি পদের সমষ্টি কত। এই ধারাটির 30টি পদের সমষ্টি কত, যেহেতু কিছু বলে নাই তার মানে কি আমাদের ধরে নিতে হবে সেখানে প্রথম 30টি পদের সমষ্টি আছে, প্রথম 30টি পদের সমষ্টি। তো আসুন বের করে ফেলি। প্রথমে লিখবো সলিউশন, তারপরে দেখবো ধারাটি সমান্তর ধারা কি না। তাহলে দেখবা যেহেতু এখানে সমান্তর ধারা, হ্যাঁ এখানে সমান্তর ধারা, তো আপনাকে স্যারকে তো দেখাইতে হবে, এর জন্য লিখবেন ধারাটি, ধারাটি কত আমাদের 7 + 12 + 17, তিনটা পদ দেওয়া আছে, দুইটা পদ দিলেও যথেষ্ট এখানে। তারপরে আপনি ধরেন লিখবেন 12 - 7 আসে কত 5, তারপরে লেখেন 17 - 12 আসে কত 5। তার মানে দেখেন পার্থক্য সমান, অতএব কি বলেন তো ধারাটি কি ধারা? সমান্তর ধারা। অতএব এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। এখন দেখেন যেহেতু এটা সমান্তর ধারা তার মানে আমরা সমান্তর ধারার সূত্র অ্যাপ্লাই করব। এখন প্রথম পদ কত? ধারাটির প্রথম পদ
পদ। প্রথম পদ আমাদের কত দেওয়া দেখেন তো, 7 তাহলে a সমান আপনি লিখবেন 7। আর সাধারণ অন্তর, সাধারণ অন্তর, 225 সাধারণ অন্তর d ইজ ইকুয়াল টু কত, আমরা একটা পার্থক্য দেখাই দিব, 12 মাইনাস 7 ইজ ইকুয়াল টু 5। এখন আমরা কি জানি, আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি সমান কত, ওই সূত্রটা আমাদের লিখতে হবে, কারণ প্রথম 30টি পদের সমষ্টি চাইছে। তো এখন লিখবো যে আমরা জানি, এখন আমরা লিখবো হচ্ছে আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, যেটাকে আমরা Sn লিখে প্রকাশ করি, সেটা হবে হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n minus 1 into d। থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে কি এখানে প্রথম 30টি পদের সমষ্টি চাইছে না, তাহলে আপনি এখন লিখতে পারবেন অতএব 30টি পদের সমষ্টি 225। হ্যাঁ, ধন্যবাদ। তাহলে এটাকে আপনি লিখতে পারবেন S30 আর কি। S30 সমান, এখন n এর মান তাহলে কত বসাবেন, 30 বসাবেন ডিভাইডেড বাই 2 ইনটু 2। এর মান কত বের করেছেন, এর মান বের করেছেন 7, তাহলে এখানে 7 বসাবেন, প্লাস n এর মান 30 বের করেছেন মাইনাস 1, আর d এর মান আপনি বের করেছেন হচ্ছে 5, বসাই দিলেন। এবার ক্যালকুলেশন করে কত আসে বলেন, আসেন করি ক্যালকুলেশন। আমার আসছে 3225। তাহলে কি আপনি ভুল করলেন, দেখেন তো কত আসে, 2385 আসার কথা, কত আসার কথা 2385। আপনি দেখেন প্রথমত কি করবেন, এটাকে এটা দ্বারা ভাগ করবেন, আপনার ক্যালকুলেশনের স্টেপগুলো, এটাকে এটা দ্বারা ভাগ করলেন 15 আসলো। এখন দেখেন 2 গুণ 7 কত আসে, 2 গুণ 7 হচ্ছে 14, আর এখানে 30 মাইনাস 1 মানে 29, 29 গুণ 5 করে নেবেন, 2 গুণ 7 করে নেবেন, তারপরে কি করবেন, দুটো যোগ করবেন, যোগ করে 15 দ্বারা গুণ করে দিবেন, গুণ করে দেখেন কত আসে। তারপরে আমি একবার মিলাই নিব, বইয়ে দেখে নিই ঠিক আছে কিনা। আমরা করতেছি হচ্ছে উদাহরণ, হ্যাঁ 2385, ঠিক আছে ঠিক আছে, বুঝছেন। আপনি কোথায় ভুল করেছেন খুঁজে বের করেন। এটা হচ্ছে আমাদের এই প্রথম 30টি পদের সমষ্টি, তাহলে লিখবেন অতএব প্রথম 30টি পদের সমষ্টি, অতএব ধারাটির প্রথম 30টি পদের সমষ্টি। হ্যাঁ বলো, ঠিক আছে, আচ্ছা 2385, ওকে, এটা আমাদের গেল। আসেন আমরা 6 নম্বর উদাহরণটা করব, এবং আমাদের অনুশীলনীর আমরা কিছু কাজ দিয়ে দিব, ঠিক আছে। আর নেক্সট কালকে আমরা চেষ্টা করব একটা ম্যাথের এক্সট্রা ক্লাস নেওয়ার, ফিজিক্সের এক্সট্রা ক্লাস নেওয়ার, যদি পারি আর কি, কোলাইলে নিব, না হলে নিব না। আচ্ছা, কারণ আমাদের বেশি টাইম লাগবে না, এই অধ্যায়টা আমাদের ছোট একটা অধ্যায়। এই অধ্যায়ে দেখবেন 1 সপ্তাহ, মানে আর এই অধ্যায়ের পরে 4টা বা 5টা ক্লাসে এই অধ্যায়টা শেষ করে দেওয়া সম্ভব। তো দেখেন, এখন আমাদের বলতেছে রশিদ তার বেতন থেকে প্রথম মাসে 1200 টাকা সঞ্চয় করেন, পরবর্তী মাসে এর পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা করে বেশি সঞ্চয় করেন। তাহলে আচ্ছা, আমাদের উদ্দীপকটার দিকে আগে খেয়াল করেন। আচ্ছা, রশিদ কি করতেছে, রশিদ হচ্ছে টাকা সঞ্চয় করতেছে, তো সে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করেছে বলেন তো, প্রথম মাসে কত টাকা সঞ্চয় করেছে, 1200 টাকা। আচ্ছা, আর তার পরবর্তী মাসে পূর্ববর্তী মাসের তুলনায় কয় টাকা করে বেশি সঞ্চয় করছে, 100 টাকা করে। 100 টাকা। আপনি বলেন দ্বিতীয় মাসে তার সঞ্চয় কত হবে, প্রথম মাসে তো 1200 করেছে, তার মানে দ্বিতীয় মাসে সে 1200 টাকাও করছে, এবং মানে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি করে সঞ্চয় করছে, তার মানে দ্বিতীয় মাসে তার একটা সঞ্চয়। তাহলে তৃতীয় মাসে কত হবে বলেন তো, তৃতীয় মাসে হবে পূর্ববর্তী মাসের তুলনায় 100 টাকা বেশি। পূর্ববর্তী মাস মানে দ্বিতীয় মাসে সে কত টাকা করছিল, টোটাল 1300 টাকা, তাই তো। তাহলে এই তৃতীয় মাসে করবে কত, 1300 যোগ 100, 1400 টাকা। এখন দেখেন প্রত্যেক মাসেই সে এরকম করতেছে, প্রত্যেক মাসেই পূর্ববর্তী মাসের থেকে সে 100 টাকা বেশি সঞ্চয় করতেছে। এখন আমাদের ক নম্বর প্রশ্ন কি বলছে, যে
ক নম্বর প্রশ্নে আমাদের বলতেছে যে সমস্যাটিকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। তাহলে আমাদের এখন এটাকে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করতে হবে। অতএব ধারাটি কিরকম লিখতে পারবেন? অতএব নির্ণেয় ধারা 1200 প্লাস 1300 1400 মনে হয়। 1200 প্রথম পদ যোগ 1300 যোগ 1400 এরকম। আর এটা n সংখ্যক পদ পর্যন্ত, তার মানে ডট ডট দিয়ে দিবেন, এটা অসীম পর্যন্ত আছে, কারণ n তম পদ কত আপনি কি জানেন? n তম পদ কত আপনি জানেন না, সেজন্য আপনি এরকম লিখে দিবেন, বুঝছেন? ঠিক আছে, আপনি তাহলে বুঝেছেন। তাহলে এটা হচ্ছে আমাদের n তম পদ পর্যন্ত, এটা এখানে লিখে দিলেন n তম পদ পর্যন্ত। এটাই ছিল আমাদের ক নম্বর, এটা আমাদের ছিল হচ্ছে ক নম্বর। আসেন আমরা খ নম্বরটা করি। খ নম্বরটা করি, মুছি আগে ক নম্বর। আমরা কিন্তু ধারা পেয়ে গেছি, ক নম্বর হতে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ধারা। এখন আমাদের খ নম্বর প্রশ্নে কি বলতেছে বলেন তো? তিনি 18তম মাসে কত টাকা এবং 18 মাসে কত টাকা সঞ্চয় করবেন। তাহলে দেখেন আমাদের প্রথম প্রশ্ন যে 18তম মাসে কত টাকা, তার মানে এখানে n-তম পদ নির্ণয় করতে হবে। আর এখানে 18 মাসে কত টাকা মানে কি আমাদের এই n সংখ্যক পদের সমষ্টি আর কি। বুঝতে পারছেন প্রশ্ন? যে 18তম মাসে কত টাকা মানে কি n-তম পদ কত সেটা জানতে চাচ্ছে, আর 18 মাসে কত টাকা মানে n সংখ্যক পদের সমষ্টি কত সেটা জানতে চাচ্ছে। তাহলে আপনি লিখবেন ক হতে পায় ধারাটি। প্রশ্ন বুঝতে পেরেছেন? ক হতে পায় ধারাটি প্রথম মাসে 1200, তারপরে 1300, তারপরে 1400, এইভাবে চলতেছে। তাহলে আমরা এখানে লিখতে পারেন, এখানে ধারাটির প্রথম পদ এইভাবে লিখবেন, এখানে সমান্তর ধারাটির প্রথম পদ, এখানে ধারাটি হচ্ছে সমান্তর ধারা, ধারাটি সমান্তর ধারা, সমান্তর ধারা, ধারাটির প্রথম পদ যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি সেটা হচ্ছে 1200। আর সাধারণ অন্তর, এই দুটো আমাদের লাগবে, যে কোনো সূত্রে অ্যাপ্লাই করতে গেলে দেখতে তো পাচ্ছেন এই যে আমাদের লাগছে, সেজন্য আগে বের করে রাখছি, লাগুক আর না লাগুক বের তো করে রাখবো। যে কোনো একটা পদ এবং তার পূর্ববর্তী পদ বিয়োগ করে দিবেন, তাহলে দেখবেন 100 পাবেন। এটাই হচ্ছে সাধারণ অন্তর। আচ্ছা, এরপরে আমাদের যেটা করতে হবে, এরপরের কাজ তো আমাদের ইজি, সেটা হচ্ছে যে আমাদের বলছে 18তম মাসে কি, 18তম মাসে কত টাকা। আমরা জানি কি বলতো n-তম পদ আমরা জানি, তুমি লিখতে পারো আমরা জানি n-তম পদ, সমান্তর ধারার n-তম পদ কত বলতো? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে অতএব 18তম পদ কত? অতএব 18তম পদ, 18তম পদ হচ্ছে a এর মান বসাবেন 1200 প্লাস n এর মান বসাবেন 18 মাইনাস 1 ছিল 1, আর d এর মান বসাবেন হচ্ছে 100। তাহলে এখানে হলো 1200 আর এখানে হলো 17 যোগ 100, তাহলে কত হলো? 1200 যোগ 1700, তাহলে কত আসে দেখেন তো? 1200 যোগ 1700 আসে হচ্ছে 2900। তার মানে ওই 18তম মাসে গিয়ে সে 2900 টাকা রেখেছিল। কি করছিল বলেন তো? বুঝতে পারলেন উত্তরটা? বুঝতে পারলেন কিনা বলেন? এই কি করলাম বুঝছেন? হ্যাঁ, আবার একটু বলেন। আচ্ছা ঠিক আছে বলছি। 18তম মাসে 2900, আপনার ভয়েস কম শোনা যাচ্ছে। দাঁড়াও এবার দেখো তো ঠিক আছে নাকি? 18তম মাসে 2900 টাকা সঞ্চয় করেন। আচ্ছা দেখো আমাদের বলতেছে 18তম মাসে, মানে এই যে আমাদের প্রথম মাসের সঞ্চয় হচ্ছে 1200 টাকা, দ্বিতীয় মাসের সঞ্চয় হচ্ছে 1300 টাকা,
তৃতীয় মাসের সঞ্চয় হচ্ছে 1400 টাকা। তো এভাবে 18তম মাসের সঞ্চয় কত, তো সেটার জন্য আমরা এনতম পদের, আমরা সমান্তর ধারার এনতম পদের যে সূত্র জানি সেটা অ্যাপ্লাই করব। সমান্তর ধারা আমরা ধারাটাও জানি, তো এনতম পদের সূত্রও জানি, সেটা হচ্ছে a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে, তাহলে হ্যাঁ। এবার আপনি কি করবেন, এ এর মান বসাবেন, এন এর মান বসাবেন, ডি এর মান বসাবেন, বসাই 18তম পদটা নির্ণয় করবেন। আর এখানকার যে 18তম পদ, এটা তো এখানকার 18তম মাসের যেই সঞ্চয় সেটা, সেজন্য 18তম মাসের সঞ্চয় কত, 2900 টাকা। বুঝতে পারলেন? বুঝতে পারলেন? 18তম মাসে হ্যাঁ, 18তম পদ দেখেন, এটা আমাদের প্রথম মাস মানে প্রথম পদ 1200, দ্বিতীয় মাস মানে দ্বিতীয় পদ 1300, তৃতীয় মাস মানে তৃতীয় পদ 1400। তার মানে 18তম মাস মানে 18তম পদ সেটা হচ্ছে 2900। আমরা সমান্তর ধারা সূত্র দিয়ে বের করলাম। ক্লিয়ার? হ্যাঁ clear। আচ্ছা, এবারে বলছে 18 মাসে সঞ্চয় করতে, মানে 18 মাসে মোট কত টাকা সঞ্চয় করছে। এটার জন্য আমরা ওই যে এই সূত্রটা লিখবো আবার, n সংখ্যক পদের সমষ্টি। n সংখ্যক পদের সমষ্টিকে আপনি sn দ্বারা লিখেন, সেটা হচ্ছে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, এবার আপনি বলেন যে আমাদের কি বলছে, 18 মাসের সঞ্চয়, তার মানে 18টি পদের সমষ্টি, 18টি পদের সমষ্টি। এখন আপনি দেখেন এটা কিভাবে করবেন। এটাকে আপনি দেখতে পারবেন s18 সমান, আর n এর মান হচ্ছে 18 ডিভাইডেড বাই 2, এর মান আপনি বের করেছেন হচ্ছে 1200, প্রথম পদ 1200 ছিল, প্লাস n এর মান হচ্ছে 18 মাইনাস 1, আর d এর মান হচ্ছে 100। তো এটা ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে বলেন কত আসে, কত আসে, 36,900 আসে। ক্যালকুলেশন করে দেখেন, এটা আসে হচ্ছে 36,900। আমি একবারে লিখে দিই, এটা আসে হচ্ছে 36,900 টাকা। তার মানে প্রথম 18টি পদ মানে প্রথম 18টি মাস, প্রথম 18টি মাসে তার সঞ্চয় কত, 36,900 টাকা। তাহলে লিখবা অতএব প্রথম 18 মাসে হ্যাঁ আসছেন 37,900 টাকা। থ্যাংক ইউ। সঞ্চয় হচ্ছে 36,900 টাকা। যত তাড়াতাড়ি ক্যালকুলেশন করতে পারবেন তত তাড়াতাড়ি ম্যাথ শেষ। তো আসেন আমরা গ নম্বর প্রশ্নটা দেখি। গ নম্বর প্রশ্ন আমাদের বলছে তিনি কত বছরের মধ্যে এত টাকা সঞ্চয় করতে পারবেন। তার মানে এখানে আমাদের এন এর মানটা বের করতে হবে। আমি আপনাকে দেখাই, দাঁড়ান কি করতেছে। দেখেন আমরা প্রশ্নটা কপি করলাম, দেখেন আমাদের এটা হচ্ছে প্রশ্ন। এখন আমাদের বলতেছে যে তিনি কত বছরে মোট এত টাকা সঞ্চয় করতে পারবেন। আমরা তো জানি না কত বছরে, আমরা ধরে নিলাম সে এন বছরে এসে এত টাকা সঞ্চয় করতে পারবে। তাহলে আমরা লিখবো, ধরি তিনি এন বছরে 10,62,000 টাকা সঞ্চয় করবেন, মানে মোট এত টাকা সঞ্চয় করবেন। তাহলে আমরা কি জানি, এই যে এন সংখ্যক পদের সমষ্টি, এন সংখ্যক পদের সমষ্টি আপনি কত জানেন বলেন তো? এস এন সমান আপনি জানেন n/2 ইন্টু 2a, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবেন কারণ ভিতরে ফার্স্ট ব্র্যাকেট আছে, 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন বলেন আপনার এই সমষ্টিটা কত, 10, 62, 2 শূন্য মানে কত, 1,62,000, 1 লাখ নাকি 10,000 না কত, 1,06,200। ঠিক আছে, হ্যাঁ, তাহলে আপনি এখানে এসএন এর মান কত বসাবেন, নিশ্চয়ই 1,06,200, তাই তো? আচ্ছা, এন এর মান তো আপনি বের করবেন, ধরেছেন যে এন বছরে, আর 2 তো 2, আর এর মান তো আপনি ক নম্বরেই পেয়েছেন, এর মান আপনি পেয়েছেন হচ্ছে 1200 টাকা, প্লাস n মাইনাস 1, এন এর মান তো আপনি বের করবেন, সেজন্য এন কে এনই রেখে দিলেন। আর ডি এর মান কত জানেন, ডি এর মান হচ্ছে 100 জানেন। এখান থেকে দেখেন এন ছাড়া আর কোনো চলক নাই। এখন এটা যখন আপনি আপনার মতো করে আপনাকে সমাধান করে দেবো না, পারবেন আপনি, আশা করি সমাধান করতে পারবেন। মানে যেভাবেই করেন এনগুলোকে এক সাইডে নিয়ে আসবেন আর বাকিটাকে আর এক সাইডে নিয়ে যাবেন। যখন সমাধান করবেন, যদি না পারেন বইয়ে দেখবেন করা আছে, সুন্দরভাবে সমাধান করবেন, দেখবেন এটার উত্তর আপনি এরকম পাবেন। আচ্ছা, আমি আপনাকে এটা করে দিই, আপনি এটা করতে গেলে বেঁধে যাবেন, আমার যতদূর মনে হচ্ছে আর কি। আসেন করে দিই, ঠিক আছে? করে দেবো? আচ্ছা, ঠিক আছে, করে দিই। তাহলে আমাদের প্রথম কাজ হবে 2কে এদিকে ভাগ অবস্থায় আছে গুণ করে দেওয়া। এখন 2কে যখন গুণ করে দিবেন কত পাবেন বলেন তো?
আসেন দেখি এখানে 10 62 0 গুণ 2 গুণ করলে পাবেন হচ্ছে 21 24 0 সমান n ইন্টু, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো এখানে n ছিল আর এখানে এবার গুণ করে দাও, 2 এর সাথে 1200 গুণ করলে আসে হচ্ছে 2400, ঠিক আছে, প্লাস আর এটার হ্যাঁ সাথে গুণ করলে আসে 100 n, তারপরে কত মাইনাস 100। আচ্ছা তারপরে দেখো আমরা এবার এই লাইনটা কপি করতে পারি, আমাদের কারণ লাগবে, আমরা আসলে এই লাইনটা কপি করি, তারপরে পরের পেজে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের এই লাইনটা। এবার দেখো, এবার তুমি এখান থেকে কি লিখতে পারো, এবার এন গুলোকে মানে তুমি গুণ করে দাও, তুমি যা যা গুণ করতে পারো গুণ করে দাও। এখানে আমাদের আছে 21 24 20 সমান এখানে আছে 2400 এন, প্লাস এখানে আছে কত 100 এন স্কোয়ার, মাইনাস এখানে আছে, এখানে থাকলে কত 100 এন। এবার এবার তুমি বলো কত পাবা, এখানে আমাদের আছে 21 24 20 সমান 2400 এন থেকে 100 এন বাদ দিলে কত থাকবে বলো তো, 2300 এন থাকবে, আর এখানে থাকলো 100 এন স্কোয়ার। দেখো তো তুমি সব জায়গায় 100 কমন নিতে পারো না, 100 কমন নিতে পারো, 100 ভাগ করে দিতে পারো, উভয় পক্ষে যদি 100কে ভাগ করে দাও তাহলে মনে করো এখান থেকে দুটো শূন্য চলে যাবে, তাহলে এখানে থাকবে 2124, এখানে থাকবে কত 23 এন, এখানে থাকবে শুধু এন স্কোয়ার। কিছু বুঝলা কি করলাম বলো তো, উভয় পক্ষে 100 দ্বারা ভাগ করে দিলাম, উভয় পক্ষে 100 দ্বারা ভাগ, উভয় পক্ষে কথাটা কিন্তু তোমাকে লিখতে হবে, আমি স্যার মানুষ আমি না লিখলেও সমস্যা নেই, কিন্তু তোমাকে লিখতে হবে। আসো তারপরে দেখি এবার আমাদের সমীকরণটা কি, এই যে আমরা ওই সমীকরণের রূপে লিখতে পারবো সবগুলো এন, এন স্কোয়ারকে আগে, তারপরে কত 23 এন, তারপরে হচ্ছে 21 24, কি করলাম বুঝছো, সবগুলোকে এক সাইডে নিলে শূন্যকে ওই সাইডে করে দিলাম, বুঝছো কিনা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এবার তুমি বলো তো এটা কিভাবে তুমি ভাঙতে পারো। এবার তোমাকে মিডল টার্ম করতে হবে, অথবা তোমাকে আমি যেই সূত্র শিখাইছি সেই সূত্রে ভাঙতে হবে। তুমি দেখো তুমি যখন এই 21 24 এটাকে ভাঙতে যাবা, ভাঙতে ভাঙতে এক সময় তুমি 59 আর 36-এ পৌঁছাবা, এই 59 আর 36 তুমি যখন গুণ করবা সেটা আসে হচ্ছে 2124, আর বিয়োগ করে দেখো তাহলে আসে হচ্ছে 23, বিয়োগ করলে 23 পাওয়া যাচ্ছে, গুণ করলে 2124 পাওয়া যাচ্ছে। এখন এটা যদি তোমার এই সূত্র দিয়ে করতে কষ্ট হয়, তুমি এটাকে নর্মালি কোন সূত্র দিয়ে করবা, এই যে তোমাকে আমি শিখাইছি, যদি এরকম হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান 0 হয়, তাহলে এখান থেকে তুমি লিখতে পারবা x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই সূত্র দিয়ে করবা, না হলে মিডল টার্ম করবা। আসো আমি মিডল টার্ম করে দিই, এই সূত্র দিয়ে তো মানে এবিসি এর মান বসালেই কাজ শেষ। মিডল টার্ম কীভাবে করবা, এন স্কোয়ার প্লাস এখানে প্লাস 23 মিলাইতে হবে, তার মানে কত 59 এন মাইনাস 36 এন মাইনাস 2124 ইজ ইকুয়াল টু 0। তারপরে এখানে এন যদি কমন নাও, এন কমন নিলে এখানে থাকে এন প্লাস 59, আর এখানে যদি মাইনাস 36 কমন নাও এখানে পাওয়া হচ্ছে এন প্লাস 59। দেখো দুটো পদের মধ্যে এন প্লাস 59 আছে, তাহলে এন প্লাস 59 যদি তুমি কমন নাও তাহলে তুমি পাবা হচ্ছে এন মাইনাস 36। তাহলে দেখো দুটো জিনিসের গুণফল কত আসছে, 0 আসছে, তার মানে হয় ওটা ইজ ইকুয়াল টু 0 অথবা এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে লিখবা হয় এন প্লাস 59 ইজ ইকুয়াল টু 0 অথবা এন মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0। এখন যখন এন প্লাস 59 সমান 0, তার মানে এন এর মানে এখানে মাইনাস 59, আর এন মাইনাস 36 সমান 0, মানে এন সমান হলো 36। তুমি বলো এটা তো আমাদের মাসের সংখ্যা, এন কি ছিল, এই যে আমরা ধরেছিলাম তিনি এন মাসে এন বছরে এত টাকা করবেন, তাই না, তাই না? এখানে এন দেখো আমাদের প্রথম কথা হচ্ছে এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, এখানে কি করতে হবে একটা জিনিস বুঝতে হবে, তিনি কিন্তু মাসে মাসে টাকা জমাচ্ছেন, কি করছেন বলো তো, তিনি মাসে মাসে টাকা জমাচ্ছেন, তার মানে তুমি এখানে আগেই বছরে ধরবা না, তুমি আগে মাসেরটা বের করবা, তারপরে মাস থেকে বছরে কনভার্ট করবা, তাহলে তিনি এন মাসে এত টাকা সঞ্চয় করবেন। আমরা এখানে যে এন এর মান বের করলাম এটা মাস কি কখনো ঋণাত্মক হয়, মাস কিন্তু কখনো ঋণাত্মক হয় না, তার মানে এটা কি বলতো গ্রহণযোগ্য না, এটা হচ্ছে আমাদের গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য মান। অতএব তিনি লিখতে পারবো, অতএব তিনি 36 মাসে অত টাকা গোছাবেন, কত টাকা 10
62 এত টাকা সঞ্চয় করবেন। আর 36 মাস মানে কত বলো তো? 36কে যখন 12 দ্বারা ভাগ করবে এটা বছরে চলে আসবে, সেটা হবে 3 বছরে। 3 বছরে 10 62 এত টাকা সঞ্চয় করবেন। এখন দেখো তুমি এটাকে কেন মাস করলা, কারণ দেখো তুমি মাসে মাসে টাকা জমাচ্ছ, তার মানে তুমি এন মাসেই তো করবা, তারপর মাস করার পরে সেটাকে বছরে কনভার্ট করবা। এই অঙ্কটা বুঝছো কি বুঝো নাই বলো? বুঝছো? বুঝছি স্যার। আচ্ছা, এবার আসো তোমাকে আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। তোমাকে কিছু হোমওয়ার্ক আমার দেওয়ার দরকার আছে। আমি দাঁড়াও, ডিসপ্লে ক্যাপচারটা নিয়ে আসি। দেখো আমি তোমাকে কিছু হোমওয়ার্ক দিয়ে দিই। হোমওয়ার্কগুলো অবশ্যই তোমাকে করতে হবে, তুমি দাও অথবা না দাও তোমাকে করতে হবে। ইন্টার স্ক্রিন তুমি চলে আসো, এই যে অনুশীলনী 3.1 চলে আসো। এমসিকিউগুলো পারবা তুমি। এখান থেকে কি করবা জানো? তুমি এখান থেকে 12 পর্যন্ত করে ফেলবা, ঠিক আছে? তোমার তাহলে হোমওয়ার্ক থাকলো হচ্ছে অনুশীলনীর 1 থেকে 12। আমি তোমাকে লিখে দিই, অনুশীলনী 3.1 হোমওয়ার্ক দিলাম। হোমওয়ার্ক দিলাম হচ্ছে স্যার 13.1 এই না। আচ্ছা 13, ওই আর কি, মানে এখনো ঝোল কাটে নাই। এটাকে বলে হচ্ছে জড়তা, গতি জড়তা। এখানে গতি জড়তায় 3 অধ্যায়ে আটকাই আছে, বুঝছো? তাহলে 13.1 এখানকার হোমওয়ার্ক থাকলো এইচডব্লিউ, সেটা হচ্ছে 1 থেকে কত পর্যন্ত? 12 পর্যন্ত। 1 থেকে 12 পর্যন্ত এটা মাস্ট করতে হবে। চেষ্টা করবা, করো, পারো আর না পারো চেষ্টা করবা, আশা করি তুমি পারবা। এটা যদি করতে পারো আমাদের দেখবা আর একটা ক্লাস নিলেই 13.1 ওইগুলো শেষ, ঠিক আছে? আর তোমাদের বান্ধবীদের বলবা ক্লাসে থাকতে, ক্লাসে না থাকলে সমস্যা, ঠিক আছে? আজকের মতো তাহলে শেষ করবো, ধরো রেকর্ডিংটা অফ করে নিই।